আমন্ত্রণ দেশ জনপথ লাইভের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। মুন্সিগঞ্জ ও চাঁদপুরের বাজারগুলোতে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও এখনও চড়া বেশিরভাগ সবজির দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন এবং শরীফ আহমেদ। শুরুতে যাচ্ছি সুমনের কাছে। সুমন, এখনো সবজির দাম কেন কমছে না, বিক্রেতারা কি বলছেন? সাউন্ডটা পাচ্ছি না। ইশিকা, আপনাকে ধন্যবাদ। আসলে শীত শুরু হয়ে গেছে, কিন্তু মুন্সিগঞ্জের বাজারে কিন্তু এখনো আমরা দেখছি চড়া দামে অনেক সকল সবজি বিক্রি হচ্ছে। আসলে এখানে প্রতি কেজি সবজির দাম সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। নতুন যে পাতাকপি 60 থেকে 70 টাকা, বাঁধাকপি 70 টাকা, লাউ 70 টাকা। আসলে প্রত্যেকটি পণ্যই আসলে 50 টাকার নিচে নেই। প্রত্যেকটি পণ্যই আসলে 50 টাকার উপরে দাম আমরা দেখছি। আসলে মুন্সিগঞ্জ, আমি এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন শীতকালীন সবজির এত দাম ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, মুন্সিগঞ্জে এই বছর আমাদের মুন্সিগঞ্জে 3টি ইউনিয়নে বজ্রজুগুনি, রামপাল এবং পঞ্চসার ইউনিয়নে কিন্তু আমাদের শীতকালীন সবজির অনেক সুনাম রয়েছে সারা দেশ জুড়ে। সেখানে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জে 5,000 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ইতিমধ্যে 2,000 মেট্রিক টন জমিতে সবজি রোপণ করা হয়েছে। তো আমরা এখন চলে যাব চাঁদপুরে আমাদের সহকর্মী শরীফের কাছে। শরীফ, আপনি একটু জানাবেন বাজারের পরিস্থিতি। জি, চাঁদপুরে প্রান্তিক যে সবজির বাজার রয়েছে, চাঁদপুর জেলার সবজির বাজারে কিন্তু আমদানি বেড়েছে, কিন্তু দামটা এখনো কিন্তু চড়া আমরা যেটি লক্ষ্য করতে পারছি। আমি রয়েছি জেলার একটি বৃহত্তম বাজার, যেটি হচ্ছে ঐতিহ্যবাহী রূপসা বাজার। আমি সকাল থেকে দেখেছি এখানে প্রান্তিক কৃষক যারা রয়েছেন তারা কিন্তু হাটে সবজি এবং বিভিন্ন তরকারি নিয়ে বাজারে এসেছেন। আমরা আজকে দেখেছি এখানে টমেটো বিক্রি হচ্ছে আপনার 120 থেকে 130 টাকা দরে, এবং মূলা বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 70 টাকা দরে, করলা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে, এবং এখানে যে লাল শাক রয়েছে সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে, সিম বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে, এবং এখানে যে ফুলকপি এবং বাঁধাকপি রয়েছে সেটি বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা কেজি দরে, এবং এখানে যে কাঁচামরিচ রয়েছে সেটি বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা দরে। আমরা এখানে যারা বাজারে ক্রেতা এসেছেন আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই বাজারে সবজির ব্যাপক আমদানি থাকলেও কিন্তু বাজারের দামটা কিন্তু চড়া। আমি এখানে কথা বলেছি, এখানকে যারা বিক্রেতা রয়েছেন, সবজি বিক্রেতা, তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই সময়টাতে কিন্তু সবজির আমদানি থাকলেও কিন্তু তারা যে দামে কিনে আনছেন অর্থাৎ সেই দামেই তারা কিন্তু বিক্রি করছেন। তবে আমি আপনাকে একটি খবর জানিয়ে রাখি, আমরা দেখেছি এখানে এই যে সবজির দোকানগুলোতে দরের তারতম্য যেটি আমরা লক্ষ্য করেছি। করলা কোথাও বিক্রি হচ্ছে 90 টাকা, কোথাও বিক্রি হচ্ছে 100 টাকা, কোথাও 110 টাকা, কোথাও 120 টাকা। যে যার থেকে যেভাবে দাম নিতে পারছে, এটা একটা অস্থিরতা আমরা লক্ষ্য করেছি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন
যে আসলে তারা আড়ত থেকে কিনেই কিন্তু বিক্রি করছেন। আমরা দেখেছি আজকে আড়তে কিন্তু করলা বিক্রি হচ্ছে 65 টাকা এবং 70 টাকা। এই যে বাজারে যে অস্থিরতা, এই বিষয়ে আমরা এখন কথা বলবো রূপসা বাজার ব্যবসায়ীর যিনি সভাপতি রয়েছেন আজিমের সাথে। আজিম ভাই, আপনারা তো বাজারের বিষয়টা, এই যে দোকানের সবজির যে দামের উঠানামা, কেউ বিক্রি করছে করলা 90 টাকা, কেউ 100 টাকা, কেউ 120 টাকা, এই বিষয়ে আপনাদের বাজার কমিটি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? জি, ধন্যবাদ জনাব শরীফ ভাই। একাধিকবার আমরা তাদের সাথে মিটিং করেছি এবং এই ব্যাপারটা নিশ্চিত করেছি। আপনার জানা আছে হয়তো, ইতিমধ্যে একটা অভিযান মাননীয় ইউনো মহোদয় সহ পরিচালনা করেছে বাজারে, এসিডেন্ট মহোদয় সহ। পরবর্তীতে তাদের সাথে আমরা একাধিকবার এই বিষয়টা নিয়ে আলাপ করেছি। আলাপ করার পরে তাদেরকে আমরা বলে দিয়েছি, শেষবারের মতো তোমরা যদি এই বাজারের তারতম্য রাখো, তার পরবর্তীতে কিন্তু আমরা তোমাদের বিরুদ্ধে আইনানুগ প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিব। আবার ইদানিং আবার মাননীয় টিউনো মহোদয় বাজারের ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে গত 2-3 দিন আগে বাজার মনিটরিং এর একটা চিত্র কিন্তু ইতিমধ্যে তুলে নিয়েছেন। শরীফ ভাই, আসলে তিনি যেমনটি বলছিলেন, তারা কিন্তু বাজার যে নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তারা কিন্তু গত কয়েকদিন আগে ব্যবসায়ীদেরকে নিয়ে কিন্তু বসেছেন, পাশাপাশি এখানে অভিযান পরিচালনা করছেন। তবে কিছু অসাধু ব্যবসায়ীরা যারা এই দামের তারতম্য করছে, তারা কিন্তু এই বিষয়টি মানছেন না। তো তারা বলছেন যে আগামী দিনগুলোতে কিন্তু তারা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল চাঁদপুরের সবজির বাজার থেকে আমার কাছে সবশেষ। নিত্যপণ্যের দাম চড়া নরসিংদীর বাজারগুলোতে সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলেরও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। আপনাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর পৌর শহরের বেলানগর বাজারে। নরসিংদীর পৌর শহরের বেলানগর পৌর বাজার থেকে যদি আমি সর্বশেষ আজকের নিত্যপণ্যের দরদাম আপনাদেরকে জানাই, আমি শুরু করি চালের দাম দিয়ে। চালের দাম গেল কয়েক মাস আগে যে প্রতি কেজি 5 থেকে 10 টাকা কেজি ধরে ঊর্ধ্বগতির তৈরি হয়েছে, সে একই দামেও আজকের দিনেও বিক্রি হচ্ছে। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, 28 চাল বিক্রি হচ্ছে 63 থেকে 64 টাকায়, 29 চাল বিক্রি হচ্ছে একই দামে, নাজির চাল বিক্রি হচ্ছে 85 থেকে 80 টাকায়। পেঁয়াজের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা, রসুন 230 থেকে 60 টাকা। ভোজ্য তেলে খোলা সয়াবিন তেল 185 টাকা, বোতলজাত সয়াবিন তেল 170 টাকা, মসুর ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 110 থেকে 140 টাকায়। ডিম প্রতিহালি নরসিংদীর বাজারে বিক্রি হচ্ছে 48 টাকা দরে। একই সাথে অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে, সে নিত্যপণ্যের স্বস্তির খবর নেই নরসিংদীর বাজারগুলোতে। তো এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি, এখন বাজারে ক্রেতারা জানান তারা আসলে নিত্যপণ্য ক্রয় করতে এসে নিম্ন আয়ের যে মানুষ আছে, খেটে খাওয়া যে মানুষ আছে, এই পরিস্থিতিতে তাদের আসলে কষ্ট হয়ে যাচ্ছে। তারা আয়ের সাথে ব্যয় মেটাতে পারছেন না। একই সাথে বিক্রেতারা জানান বাজারে নিত্যপণ্যের সরবরাহের ঘাটতি নেই, তারপরেও দাম দর কমছে না। তারা এই ক্ষেত্রে সিন্ডিকেটকে দায়ী করছেন। সিন্ডিকেটের কারণেই তারা বেশি দামে কিনে আনেন এবং বেশি দামে বিক্রি করতে হয়। তো নরসিংদীর বেলানগর পৌর বাজার থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। কুষ্টিয়ার বাজারগুলোতে ঊর্ধ্বমুখী সব ধরনের নিত্যপণ্যের দাম এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। তিতাস, কেমন দেখছেন নিত্যপণ্যের এত ঊর্ধ্বমুখী দাম নিয়ে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ইশিকা, নিত্যপণ্যের বাজারের কোনোভাবেই স্বস্তি ফিরছে না। সব ধরনের পণ্যের দামই কিন্তু চড়া, অর্থাৎ চাল থেকে ডাল থেকে শুরু করে মাছ, মুরগি, সবজি, সব ধরনের পণ্যের দামই কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ বেড়ে চলেছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের যদি আমি আজকের বাজার দর জানাই, যেমন মসুরির ডাল কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে, এবং কলাইয়ের ডাল বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে, অর্থাৎ প্রায় 40 টাকা কেজিতে বেড়েছে। এছাড়া যে ভোজ্য তেল অর্থাৎ সোয়াবিন তেল, যেটা খোলা বাজার, সেটি বিক্রি হচ্ছে
85 টাকা লিটার এবং যেটা বোতলজাত সেটা বিক্রি হচ্ছে 168 টাকা লিটার। এরপরেও কিন্তু যে বোতলজাত যে তেল সেটি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। এখানে বিক্রেতারা যেটি বলছে যে এই দাম খোলা তেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু যারা কোম্পানি রয়েছে তারা কিন্তু বোতলজাত তেল দিচ্ছে না। এছাড়াও আমি যদি সবজি থেকে শুরু করে মাছ মাংসের কথা একটু বলি, যেমন সবজির দামও ঊর্ধ্বমুখী। যদি আমি শীতকালীন যে সবজি রয়েছে, যেমন আলুর দাম যদি বলি, আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, এছাড়া সিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, ফুলকপি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, পেঁয়াজের দামও কেজিতে 20 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। অর্থাৎ সব ধরনের যে সবজির দাম এটি কিন্তু চড়া রয়েছে। আমি এখানে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে তারা বলছে যে এই যে বৃষ্টি হয়েছিল দীর্ঘদিন বন্যা, এর ফলে কিন্তু সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার কারণে বাজারে কিন্তু সরবরাহ কম রয়েছে, যার প্রভাব কিন্তু বাজারে পড়েছে এবং দাম বৃদ্ধি পাচ্ছে। তবে তারা যেটি বলছে শীতকালীন সবজি যখন পূর্ণাঙ্গ বাজারে উঠতে শুরু করবে তখন কিন্তু দাম কিছুটা কমবে। তবে এদিকে মাছ থেকে শুরু করে মাছ মাংস এবং মুরগি, ডিমের বাজারটিও কিন্তু ঊর্ধ্বমুখী কুষ্টিয়ার বাজারগুলোতে রয়েছে। ডিমের দাম গতকালের তুলনায় কিন্তু আজকে হালিতে 5 টাকা করে বেড়েছে, অর্থাৎ 55 টাকা হালি বিক্রি হচ্ছে আজকের বাজারের ডিম। এছাড়া যদি আমি ব্রয়লার মুরগির কথা বলি, ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, এবং সোনালী মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। অর্থাৎ মুরগির বাজারেও কিন্তু কোনো স্বস্তির খবর নেই। এছাড়াও সব ধরনের মাছের দামই কিন্তু বাজারে চড়া রয়েছে, অর্থাৎ কোনো ধরনের মাছই কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে না। এই দীর্ঘদিন ধরে এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বাজারে, এই বাজারে কিন্তু এক প্রকার নাবিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তা, তাদের সাধারণ ভোক্তারা দোষাচ্ছেন বাজার মনিটরিংকে। তারা বলছেন বাজারে কোনো মনিটরিং নেই, বাজারে এক প্রকার বিশৃঙ্খলা চলছে, যার মতো যেমন খুশি বিক্রেতারা কিন্তু দাম নিচ্ছে। তারা বলছে নিয়মিত যদি বাজার মনিটরিং না করা যায় তবে কিন্তু কোনোভাবেই বাজারের দ্রব্যমূল্য কমবে না। আর এ বিষয়ে যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত, আমি তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে বাজারে দাম নিয়ন্ত্রণে তারা যথাযথ যে নিয়মিত বাজার মনিটরিং সেটি কিন্তু করছে। তবে আমরা সকাল থেকে বাজারে দেখেছি এবং বাজার ঘুরেছি, সেখানে কিন্তু কোনো ধরনের মনিটরিং এর সিটি পড়া আমাদের চোখে পড়েনি। অতএব এই যে দীর্ঘদিন ধরে বাজারের যে অস্থিরতা রয়েছে, এই অস্থিরতায় কিন্তু সাধারণ যারা ভোক্তা তাদের কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে এই বাজার মনিটরিং এর সাথে যারা জড়িত তাদের কিন্তু দুর্বলতা এবং তাদের ঠিকমতো বাজার মনিটরিং না করার কারণেই কিন্তু বাজারে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই তারা বলছে শক্ত বাজার মনিটরিং এর মাধ্যমে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করার দাবি জানাচ্ছেন সাধারণ ভোক্তারা। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। যৌথ বাহিনীর অভিযানের পরও দখলমুক্ত হয়নি মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের ফুটপাত। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, যৌথ বাহিনীর অভিযান কি অব্যাহত আছে কিনা আর এ বিষয়ে কি বলছেন স্থানীয়রা? মানিকগঞ্জ জেলা শহরের বাস স্ট্যান্ড থেকে শহরের যে প্রবেশপথ রয়েছে, এই প্রবেশপথের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের দখল করে কিন্তু অনেক ব্যবসায়ী ব্যবসা পেতেছেন। যে ফুটপাতের কারণে পথচারীরা কিন্তু অনেক চরম ভোগান্তিতে পড়েছে। তো এই যে ফুটপাতটা রয়েছে, এই দুই ফুটপাতের মাঝখানে কিন্তু 2টি জেলা সদর হাসপাতালের গেট রয়েছে। এই গেটে দিয়ে যে রুগী এবং জেলার যে মানুষগুলো সেইগুলো চলাচল করে, সেই চলাচলে কিন্তু চরম বিঘ্নতা সৃষ্টি হয়েছে। তো এই 5ই আগস্টের আগে পৌর প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছিল, তখন জেলা ছাত্রলীগের সভাপতির বাধার মুখে সেই অভিযান পণ্ড হয়। পরবর্তীতে যে গত 1 মাস আগেই যৌথ বাহিনী অভিযান চালায় এবং এই অভিযানের পরেও কিন্তু এই ফুটপাত দখল করে ব্যবসা বন্ধ হয়নি। যে কারণে এই পথচারীরা অভিযোগ করেছেন যে জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের যে অভিযান, নামমাত্র অভিযান, এই অভিযানের কারণে কিন্তু যে সুফল কিন্তু হয়নি। ফুটপাত ঠিকই দখল করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। তো আমরা আরেকটি যেটি জানতে পেরেছি যে এই ফুটপাত থেকে কিন্তু যে অনেক সময় যে প্রশাসনের নামে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতাকর্মীরাও কিন্তু উত্তোলন করারও অভিযোগ রয়েছে। তো আমরা
আমরা এ বিষয়ে কথা বলেছি পৌর প্রশাসনের সাথে। পৌর প্রশাসন যেটি বলছেন যে জেলা প্রশাসনের সাথে কথা বলে ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে এই ফুটপাতের অবৈধ দোকানদার উচ্ছেদে তারা পদক্ষেপ নেবেন বলে তারা পৌর প্রশাসন জানিয়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছি জেলা পুলিশ প্রশাসনের সাথে। পুলিশ প্রশাসন যেটি বলছেন যে অতি শীঘ্রই এই ফুটপাত দখলমুক্ত করার জন্য তারা ব্যবস্থা নেবেন। তো আমরা এ বিষয়ে আরো যে ভুক্তভোগীরা রয়েছেন, যে পথচারী রয়েছেন, তারা বলেছেন যে এই ফুটপাত দখল মুক্ত যেন করে জনসাধারণের চলাচলের সুযোগ করে দেন এবং এই জেলা সদর যে হাসপাতাল রয়েছে সেই দুইটি যে গেট রয়েছে, যে একটি গেট এই দখলদের কারণে কিন্তু বন্ধ রয়েছে, তো এই গেটটা যেন খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যে ফুটপাত দখল করে যে ব্যবসায়ীরা ব্যবসা করছে তার সর্বশেষ খবর। আলিম, অনেক ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের ফুটপাত দখলমুক্ত নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। জয়পুরহাটের দৌরাত্ম্য বেড়েছে শ্যালো মেশিন চালিত অবৈধ প্রায় 10,000 নসিমন করিমন ভটভটি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, এ নিয়ে যানজট বৃদ্ধি সহ দুর্ঘটনা বেড়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের যে জামালগঞ্জ রোডে, এটা হচ্ছে নতুন হাট এলাকায়। তো এখানে প্রতি শনিবার এবং বুধবার কিন্তু এখানে যে এখানকার হাট লাগানো হয় এবং এখানে শনিবার করে বড় গরুর হাট এখানে চলে এবং এই হাটটি কিন্তু শহরের একদম 0 পয়েন্টে। তো আমি একটু জানাতে চাই ও দেখাতে চাই যে জয়পুরহাটের কিন্তু ক্রমান্বয়ে এই শ্যালো মেশিন চালিত যে অটো, মানে এই যে নসিমন করিমন এবং ভুটভুটি, এটা যত্রতত্র তৈরি হচ্ছে এবং এই বলা যায় যে ইচ্ছে মতো পুরাতন শ্যালো মেশিন দিয়ে তৈরি করে কিন্তু রাস্তাঘাটে কিন্তু এটা চলছে এবং এটা যেটা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী যেটি জানিয়েছিলেন ইতিপূর্বে যে তারা কৃষি নির্ভর এলাকাগুলো যেগুলো সেগুলোতে চালাবে, শুধুমাত্র কৃষি পণ্য সরবরাহ করবে আর কি। তো এটা কিন্তু শহরে যে আসার কোনো অনুমতি ছিল না। তো যদিও শহরে এই গরুর হাটকে কেন্দ্র করে এখানে আসতে বলেছিল তা যে ভুটভুটি নসিমন করিমন চালকদের, তারা 4টি পয়েন্ট, শহরের 4টি পয়েন্ট, হারাইল, এদিকে আপনার সিমেন্ট ফ্যাক্টরি, এদিকে কাশিয়াবাড়ি, এই সাইডে আপনার বিসিক এলাকায়, অর্থাৎ শহরের 4 সাইডে 4টা পয়েন্ট করে দিয়েছিল, কিন্তু সেই পয়েন্টগুলো কিন্তু মানা হয়নি। তো এখন যেটি সমস্যা হয়েছে যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং এটা কোনো ড্রাইভিং লাইসেন্স বা ফিটনেস বা কোনো কিছুই নাই, শ্যালো মেশিন চালিত গাড়ি চলে, এগুলো গাড়ি চলে। তো আমি একজন এখানকার নাগরিকের সাথে কথা বলে জানতে চাই যে শহরে কেমন অবস্থা দেখছেন, এই যে কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ টিভি ও 71 টিভিকে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি জয়পুরহাটের প্রসিদ্ধ বিখ্যাত গরুহাট এলাকায়। আমাদের জয়পুরহাট অল্প পরিসরে আমাদের স্কুল, কলেজ, হাট, বাজার, হাসপাতাল বিভিন্ন যাওয়ার পথে এই রাস্তাটি প্রতিবন্ধক সৃষ্টি করে। দীর্ঘদিন থেকে আমরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করি, উনি যেন আজকে এই ভটভটি নসিমন করিমনকে যথাযথ নিয়ে আইনগত ব্যবস্থার মাধ্যমে শহরের সাধারণ লোককে চলাচলের জন্য উপযোগী করে দিবে এবং প্রশাসনের যারা দায়িত্ব আছে, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করবো। আগামী দিন যেন আমরা জয়পুরহাট সুন্দর ও সুস্থভাবে প্রাণ খুলে নিঃশ্বাস ফেলে চলতে পারি এবং আমাদের নিরাপত্তা রক্ষা করতে পারি, সকলে যেন সুন্দরভাবে চলাচল করে। এবং এই গরু হাটটি এখানে লাগার কারণে আবাসিক এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, গরু হাটটি আস্তে আস্তে একটি ভালো পরিসরে নিয়ে যায় আমাদের চলাফেরার জন্য উপযোগী করবেন, এই আশাবাদ ব্যক্ত থাকে। আগামী দিন যেন এই কাজটি সুন্দর সুষ্ঠুভাবে হয়। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে নিরাপদ সড়ক চাইয়ের জেলা কমিটির সভাপতি নুর আলম মুনি আছেন, ওনার সঙ্গে আমি জানতে চাইবো যে আপনার নিরাপদ সড়কের ব্যাপারে, এই নসিমন করিমন ভুটভুটির ব্যাপারে আপনার কি উদ্যোগ নিয়েছেন বা কি, আপনারা তো নিরাপদ সড়ক নিয়ে কাজ করেন, একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। নিরাপদ সড়কটা জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে দেশ টিভি অগণিত দর্শকবৃন্দকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। নিরাপদ সড়ক চাই দীর্ঘ সময় যাবত আমরা বাংলাদেশে নাই জয়পুরহাট জেলাও কাজ করে যাচ্ছি। নিরাপদ সড়ক মুক্ত করতে, যানজট মুক্ত করতে আমরা নিরলসভাবে
আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা নিরাপদ সড়ক পরিচালনা করতে গিয়ে আমরা এখানে জয়পুরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, বিআরটিএ এবং ট্রাফিক ইন্সপেক্টরের সঙ্গে একসাথে হয়ে আমরা কাজ করে যাচ্ছি। সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা, নিরাপদ সড়ক এবং যানজট নিরসনে বর্তমানে এই জেলায় প্রায় 15,000 ভটভটি নথিমন পরিমন যাদের কোনো ফিটনেস নাই, লাইসেন্স নাই, গাড়ি চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তারা ইচ্ছামতো যত্র তত্র এই গাড়ি দাবিয়ে বেড়াচ্ছে। যদিও নিয়ম অনুযায়ী মহাসড়কে এই যানবাহনগুলি চলাচলের কোনো সুযোগ নেই, তারপরও কেন যেন যথারীতিভাবে যত্রতত্রভাবে এটা দাবিয়ে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি আমার নিরাপদ সড়কের যেটা মেসেজ, সেটা হচ্ছে যে আমরা মহাসড়কে এই নথিমন পরিমন অবৈধ গাড়ি চলাচল করার পক্ষে নয়। আমরা এই ব্যাপারে স্থানীয় প্রশাসনের একান্তভাবে সহযোগিতা কামনা করছি। বর্তমানে আমরা জামালগঞ্জ রোড নতুন হাটে অবস্থান করছি। এখানে একটা গরুর বিশাল হাট, যেটা সমগ্র উত্তরবঙ্গের ব্যাপারীগণ এবং গরু ব্যবসায়ীরা এখান থেকে গরু কিনে, বিশেষ করে ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা বিভিন্ন জায়গায় ব্যাপারীরা আসে। এই হাটটি জনবহুল এবং প্রসারিত হওয়ার কারণে এখানে এই নথিমন করিমনের দৌরাত্ম্য বেশি। এতে করে এই শহরের জনগণ চরম ভোগান্তিতে আছে এবং যত্রতত্রভাবে গাড়ি দাঁড়িয়ে রাখার কারণে বিভিন্ন সময় আমরা শুনে থাকি এখানে দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার পুলিশ সুপার এম এ ওয়াহাব, তার সঙ্গে আমি কথা বলেছি যে তিনি যেটি জানিয়েছেন অবৈধ এই যানবাহনগুলো, এই অবৈধ যানবাহনগুলোর ব্যাপারে কিন্তু তারা নিয়মিত ট্রাফিক বিভাগ থেকে তারা যে ব্যবস্থা নেওয়া দরকার তারা কিন্তু ব্যবস্থা নেয়, কিন্তু ব্যবস্থা নিলেও এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি এবং এখানে এসে যে জানতে পেরেছি, রোডে যে এই নথিমন পরিমন ভুটভুটিগুলো রাখলেও কিন্তু 50 টাকা 40 টাকা করে কিন্তু এখানে কিন্তু উঠানো হয়। এবং পাশাপাশি একদম শহরে একটা নাকাল পরিস্থিতি দাঁড়িয়েছে এই নথিমন পরিমন ভুটভুটি, যাদের কোনো ফিটনেস নাই, যাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, যারা কিন্তু যত্রতত্র যে কেউ এই গাড়িগুলো চালায় এবং এটার ব্রেক কিন্তু একটা ম্যানুয়াল পদ্ধতিতে ব্রেক, এই ব্রেকগুলোর কারণে কিন্তু যত্রতত্র দুর্ঘটনা ঘটে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই নথিমন করিমন ভুটভুটি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ইশিকা। রেজা, ধন্যবাদ আপনাকে। ভোলায় বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, হাসপাতালে শিশুদের পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন, যে অবস্থা এখন, আবহাওয়ার যে পরিবর্তন, বিশেষ করে এখন দিনের বেলায় গরম পড়ছে এবং রাতের বেলায় কিন্তু শীত অনুভূত হচ্ছে। তো আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে রাতের বেলা যে তাপমাত্রা সেটি কিন্তু 22 ডিগ্রি সেলসিয়াস থাকছে, তবে দিনের বেলা সেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এই যে আবহাওয়ার পরিবর্তন, এটি আসলে শিশুদের জন্য সহনীয় পর্যায়ে থাকছে না। তারা কিন্তু শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই বেশি। আমি রয়েছি বলার 250 শয্যা জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে এখন পর্যন্ত 92 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং এক সপ্তাহে যার সংখ্যা দাঁড়িয়েছে 182 জন এবং এক মাসে সংখ্যা কিন্তু আরও বেড়েছে। এক মাসে কিন্তু 788 জন কিন্তু নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এবং এই মুহূর্তে বলা যায় যে ভোলার যে এই হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে কিন্তু রোগীদের ভয়াবহ চাপ। তো আমরা আসলে যেমনটি দেখেছি হাসপাতালে রোগীদের চাপ থাকার কারণে যে অবস্থাটি, যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, বিশেষ করে এক একটি বেডে কিন্তু 2 থেকে 3 জন করে কিন্তু রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। কেউ আবার সেটিও পাচ্ছেন না, কেউ আবার ফলরত চিকিৎসা নিচ্ছেন। তো আমরা একটু রোগীর স্বজনদের সাথে একটু কথা বলবো, তাদের কাছে জানতে চাইবো আপনাদের চিকিৎসা নিতে গিয়ে কি কি ধরনের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। অনেক সমস্যাই পড়তেছে, কোনটা বলবো বলেন, কোন দিক দিয়ে বলবো? একটা ক্যানোলা কিনতে মনে করেন 40 টাকা করে যায়। বেডগুলোতে কি অসুবিধা? বেডগুলোতে অনেক অসুবিধা। এক বেঞ্চে একজন থাকার কথা, এই জায়গায় 2 জন 3 জন করে 4 জনও থাকে। আবার অনেকে নিচে উপরের উপরেও থাকে, মানে খুব গাতাগাতির ভিতরে সবাই বসবাস করতেছে, মানে খুবই কষ্ট।
ধন্যবাদ ইশিকা। যেমনটি শুনছিলেন, যদি একটু চিত্র দেখাতে চাই যে আসলে এখনো রোগীদের যে চাপ একটি যদি দেখাতে চাই, এবং বেডগুলোতে যে গাদাগাদি করে থাকতে কিন্তু হচ্ছে। এক একটি বেডে কিন্তু আমরা দেখছি 2 থেকে 3 জন করে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের কিন্তু অসুবিধা হচ্ছে। এবং এখানে যে 60টি বেড রয়েছে, সেখানে 60 শয্যার বিপরীতে যেহেতু এখন 92 জন রয়েছে, অর্থাৎ বলা যায় যে রোগীদের চাপ অনেকটাই বেশি এবং বাধ্য হয়ে যারা শয্যা পাচ্ছেন না তারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, এবং যারা শয্যা পাচ্ছেন তাদের কিন্তু অতিরিক্ত রোগী হয়ে কিন্তু সেবা নিতে হচ্ছে। আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে, চিকিৎসকরা আমাদেরকে যে বিষয়টি বলছিলেন যে আসলে এই যে শিশুদের যে শীতজনিত রোগের যে প্রকোপ ছড়িয়ে পড়েছে, এ নিয়ে আতঙ্কিত না হয় তিনি বলছিলেন যে অভিভাবকদের আরও বেশি যত্নবান হতে হবে এবং শিশুদেরকে পুষ্টিকর এবং ভিটামিন জাতীয় খাদ্য খাওয়ানোর কথাও বলা হয়েছে। একই সাথে যাতে তাদের ঠান্ডা না লাগে সেক্ষেত্রে তারা বলছিলেন যে সেদিকেও অভিভাবকদের যত্নবান হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। এই যখন অবস্থা, এই অবস্থার থেকে আমরা স্বাস্থ্য বিভাগেও কথা বলেছি যে আসলে রোগীদের চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ওষুধ বা অন্যান্য নেবুলাইজার থেকে শুরু করে সেই ওষুধের কিন্তু সমস্যা কিন্তু নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে। যদিও জনবল সংকট রয়েছে, তারপরেও তারা বলছিলেন যে রোগীদের প্রয়োজনীয় যে সেবা কার্যক্রম সেটি দেওয়ার চেষ্টা করছেন। তবে রোগীদের কিন্তু আসলে অভিযোগের শেষ নেই। যদি একটি আরেকটি ওয়ার্ডের চিত্র যদি একটু আপনাদের দেখাতে চাই, রোগীদের চাপ এবং রোগীরা বলছিলেন যে পুরো হাসপাতাল জুড়েই কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার তীব্র সংকট রয়েছে, এবং এসব সংকটের কারণে চিকিৎসা সেবা নিতে আসা দূর দূরান্ত থেকে আসা রোগীরা কিন্তু হিমশিম খাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে শয্যাগুলোর অবস্থা, যে শয্যাগুলোতে কিন্তু গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে, এবং যারা মেঝেতে এবং বেডগুলোতে কিন্তু ব্যাপক কিন্তু বলা যায় যে সমস্যা রয়েছে, ছাই পোকা রয়েছে। একটু ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে আসলে এই যে অবস্থা, এটি কিন্তু এই দুরবস্থার কিন্তু আসলে কোনো অবসান নেই। যেখানে রোগীরা সেবা নিতে এসছেন এবং আসছেন, তারা কিন্তু এই দুর্ভোগের মধ্যেই পড়ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে। এসব বিষয় নিয়ে রোগীরা কিন্তু প্রতিনিয়ত, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, আমরা সংবাদ সংগ্রহ করতে আসার পর তারা কিন্তু এই অভিযোগগুলো কিন্তু একের পর এক করছিল, এবং পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে কিন্তু রোগীদের যে দীর্ঘ সময় কিন্তু লেগেই যাচ্ছে চিকিৎসা সেবা তাদের সুস্থ হয়ে উঠতে। তো এই যখন অবস্থা, এই অবস্থা থেকে দ্রুত নিরসন কিন্তু চান সাধারণ রোগীরা। তো এ ছিল আমার কাছে যে বলা হয় যে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশিকা। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।